হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য সেকেন্ড সেমিস্টার বাংলা স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এসএসসি সাজেশন হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস তোমরা এগুলি লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলি তোমরা দেখে যেও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অনুবাদ কাকে বলে? কোনো এক ভাষার বক্তব্য অন্য এক ভাষায় পরিবর্তন করে উপস্থাপনা করাকে বলে অনুবাদ। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনুবাদ কত রকমের ও কী কী? অনুবাদ দুই রকমের বা দুই প্রকার, আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আক্ষরিক অনুবাদ কাকে বলে? কোনো ভাষার মূল বক্তব্যকে ভাষান্তর করার সময় যদি বাক্যের শব্দগুলির রূপান্তরকেই গুরুত্ব দেওয়া হয় তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলে। এইবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাবানুবাদ বলতে কী বোঝো? কোনো দীর্ঘ বক্তব্যের মূল ভাবটিকে বজায় রেখে অনুবাদের সময় যদি বাক্যের কিছু কিছু অংশ পরিবর্তিত করা হয় তাহলে তাকে ভাবানুবাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, অনুবাদের বাংলা পরিভাষা কী? অনুবাদের বাংলা পরিভাষা তর্জমা। এবার 6 নম্বর, সাহিত্য অনুবাদের সময় আক্ষরিক ও ভাবানুবাদের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য ও কেন? কাব্য বা সাহিত্য অনুবাদের সময় ভাবানুবাদই বেশি গ্রহণযোগ্য, কারণ সাহিত্যে ভাবটাই প্রধান, শব্দের বা বাক্যের বাচ্যার্থ নয়। এবার নেক্সট 7 নম্বর, অনুবাদকে ইংরেজিতে কি বলে? অনুবাদকে ইংরেজিতে বলে ট্রান্সলেশন। এবার নেক্সট 8 নম্বর, অনুবাদের মধ্যে দিয়ে মানুষের কি কি উপকার হয়? অনুবাদের মধ্য দিয়ে কোনো এক ভাষার উৎকৃষ্ট কাব্য, নাটক, উপন্যাস বা অন্য কোনো উৎকৃষ্ট রচনার ভাব ও বক্তব্য অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের রসাস্বাদন ও জ্ঞান বৃদ্ধির সহায়তা করা যায়। এইবার নেক্সট 9 নম্বর, অনুবাদকালে কোন কোন সমস্যা দেখা দেয়? তাহলে ভাবগত, ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত এবং শিল্প রূপায়ণগত সমস্যা অনুবাদকালে দেখা যায়। তার অনুবাদকালে কী কী সমস্যা দেখা যাচ্ছে? অনুবাদকালে সমস্যা দেখা যায় ভাবগত, ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত এবং শিল্প রূপায়ণগত। আর সবথেকে কঠিন হচ্ছে এই শিল্প রূপায়ণটা। এইবার হচ্ছে 10 নম্বর, আইপি এর সম্পূর্ণ নাম কি? আইপি এর সম্পূর্ণ নাম আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এইবার 11 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তরের ক্ষেত্রে কোন দিকে গুরুত্ব দেওয়া হয়? তাহলে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তরের ক্ষেত্রে উচ্চারণের দিকে, ভালো করে খেয়াল রাখবে, উচ্চারণের দিকে গুরুত্ব দেওয়া হয়। এবার নেক্সট 12 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রবর্তন করেন কোন সংস্থা? আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা। সংস্থাটার নাম হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করেন। এবার 13 নম্বর, কোথায় কবে আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা প্রতিষ্ঠিত হয়? তাহলে আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা প্রতিষ্ঠিত হয় ফরাসি দেশে 1886
খ্রিস্টাব্দে। এবার 14 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার 3টি নিয়ম লেখো। তাহলে 3টি নিয়মের মধ্যে প্রথমটা হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আইপিএতে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার হয় না, সব স্মল লেটার লিখতে হবে। আর 2 নম্বর হচ্ছে ব্যক্তি নাম, স্থান নাম অর্থাৎ প্রপার নাউন। এই প্রপার নাউনের আগে স্টার চিহ্ন বসবে। আর 3 নম্বর, এই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা সংক্ষেপে আইপিএ উচ্চারণ অনুযায়ী হয়ে থাকে, বর্ণ অনুযায়ী নয়। যেমন উচ্চারণ সেই অনুযায়ী হবে, বর্ণ অনুযায়ী নয়। এবার 15 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কী ধরনের বর্ণমালা? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা একটি কৃত্রিম বর্ণমালা। এবার 16 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার মূল নীতি দুটি কী কী? তাহলে মূল নীতি দুটির প্রথমটা হচ্ছে প্রত্যেক তাৎপর্যপূর্ণ মূলধ্বনির জন্য একটি করে বর্ণ থাকবে। আর 2 নম্বর হচ্ছে কোনো ধ্বনির জন্য যেন একের বেশি বর্ণ না থাকে। এই দুটো মূলনীতি অনুসরণ করতে হবে। এইবার 17 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় বিভিন্ন ধ্বনির জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেই বর্ণগুলি প্রধানত কোন বর্ণমালা থেকে গৃহীত? অর্থাৎ সুতরাং তাহলে এই বর্ণগুলি কোথা থেকে গৃহীত হয়েছে? বর্ণগুলি প্রধানত রোমীয় বর্ণমালা থেকে গৃহীত হয়েছে। এবার 18 নম্বর, নিম্নলিখিত বর্ণগুলির আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপ দাও। এখানে কয়েকটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, তোমরা সবই করবে, সব তো এখানে দেওয়া যাবে না সমস্ত লেটারগুলো। অক্ষরগুলো এখানে দেখো, রস্বই আছে, এটাকে এইভাবে লিখতে হবে আই, রস্বউ হচ্ছে ইউ, ঘ, জিএইচ, এইরকমভাবে যেভাবে আছে কয়েকটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, বর্গীয় জ, ফ, ঠ। এইবার 19 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যান্তর করো। এখানেও এক্সাম্পল হিসেবে কয়েকটা দেওয়া আছে। এই 4টি যে তোমাদের পরীক্ষা আসবে তা নয়, এখান থেকে এক্সাম্পল হিসেবে 4টে তোমাদের দেখানো হয়েছে। কলকাতা এইভাবে লিখতে হবে, দেশীয়, যেহেতু কলকাতা প্রপার নাউন, নাম স্থান নাম, ব্যক্তির নাম স্থান নামের ক্ষেত্রে স্টার বসে, সেই স্থানের নাম সেহেতু স্টার বসেছে। দেশীয়, আকৃষ্ট, সহজ পাঠ, এইভাবে তোমাদের লিপ্যান্তর করতে হবে, প্র্যাকটিস করবে। আর এবার 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত ও শ্রী অরবিন্দ এই নামগুলি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যান্তর করো। এখানে কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখানো হয়েছে। এগুলো যেহেতু প্রত্যেকটাই ব্যক্তি নাম, তাহলে প্রত্যেকটা আগে স্টার বসবে। আর প্রথমে পুরো শব্দটা বা বাক্যের হ্যাশট্যাগ দিতে হবে, এই হ্যাশট্যাগ বলছি, এই ক্রস বার দিতে হবে, দিয়ে তার মধ্যে লিখতে হবে, স্টার চিহ্ন দিয়ে বার দিয়ে বারের মধ্যে লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে টি, এখানে এটা একটু দূরে হয়ে গেছে, আরও কাছে হবে, ঠাকুর TH, এটা আরও কাছে হবে। মধুসূদন দত্ত এইভাবে লিখবে, আর হচ্ছে অরবিন্দ, শ্রী অরবিন্দ এইভাবে লিখবে। এইবার নেক্সট 21 নম্বর প্রশ্নটা হচ্ছে, অনুবাদের ক্ষেত্রে কঠিনতম সমস্যা কী? অনুবাদের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কঠিনতম সমস্যা হচ্ছে শিল্প রূপায়ণে। এইবার আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী? কেন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রয়োজন হয় বা কেন সৃষ্টি করা হয়েছে? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সৃষ্টি হয়েছে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগের জন্য। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো এগুলো তোমরা প্রতিটাই ভালো করে লক্ষ্য করে এবং তৈরি করে নিও। আর এ প্রসঙ্গে বলিস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।